ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা অর্থাৎ স্কলারশিপ পরীক্ষার 2025-এর যে স্কলারশিপ পরীক্ষা দেবে তোমরা গত বছরের প্রশ্নপত্রগুলো একটু দেখে নাও। সেই প্রশ্নপত্রগুলো আমি অলরেডি পূর্বে একটি 2024-এর তোমাদের বৃত্তি পরীক্ষার বাংলাটা আমি সম্পূর্ণ আলোচনা করেছি। আজকে আমি তোমাদের স্কলারশিপ পরীক্ষার বা বৃত্তি পরীক্ষার 2024-এর সমাজবিজ্ঞানটা আমি সমাজবিজ্ঞানের প্রশ্নপত্রটা সম্পূর্ণ আলোচনা করব। চলো আমরা 2024-এর যে সমাজবিজ্ঞানের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটার আমি সম্পূর্ণ আলোচনা করছি। প্রথম প্রশ্ন দেখো, এবার শূন্যস্থান পূরণ করো যে কোনো 10টি। বলা হয়েছে প্রথম প্রশ্ন কয় থেকে দেখো, ভিজে জামাকাপড় ড্যাশকালে তাড়াতাড়ি শুকিয়ে যায়। দেখো, ভিজে জামাকাপড় শীতকালে তাড়াতাড়ি শুকিয়ে যায়। কোন কালে? শীতকালে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তারপর প্রশ্ন দেখো, রেড পান্ডা ড্যাশ জেলায় দেখতে পাওয়া যায়। দেখো, রেড পান্ডা ডুয়ার্সের নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানে। কী হচ্ছে, কী বলা হচ্ছে? ডুয়ার্সের নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানে কেমন? পরের প্রশ্ন দেখো, গয় থেকে প্রশ্ন, সকালবেলা ছায়া পড়ে ড্যাশ দিকে। সকালবেলা ছায়া পড়ে কিন্তু তোমাদের পশ্চিম দিকে কেমন? তারপর প্রশ্ন দেখো, ঘরে থেকে প্রশ্ন, ড্যাশকালে বিকেলে খেলার জন্য বেশি সময় পাওয়া যায়। দেখো, ড্যাশকালে গরমকালে বিকেলে খেলার জন্য বেশি সময় পাওয়া যায়। তারপর প্রশ্ন কোন থেকে প্রশ্ন দেখো, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হলো কোনটি? দেখো, সৌরজগতের সবথেকে বড় গ্রহ, আমাদের সৌর পরিবারের 9টি গ্রহের মধ্যে সবথেকে বৃহত্তম গ্রহ হচ্ছে কি? বৃহস্পতি গ্রহ। তারপর প্রশ্ন দেখো, মহাকাশে পাঠানো প্রথম প্রাণী হলো ড্যাশ নামে পরিচিত। মহাকাশে পাঠানো প্রথম প্রাণী লাইকা নামে পরিচিত। একটি কুকুর ছিল লাইকা। তাহলে দেখো, যে ড্যাশ পাথর টোকাটুকি করে আদিম মানুষ আগুন জ্বালাতেও। দেখো, চকমকি পাথর। কী পাথর? চকমকি পাথর। তো যন্ত্রপাতিকে ইংরেজিতে ড্যাশ নামে পরিচিত বা ড্যাশ বলা হয়। যন্ত্রপাতিকে ইংরেজিতে টুলস বলা হয়। TOOLS, টুলস। তারপর প্রশ্ন দেখো, মানুষের প্রথম ব্যবহৃত কাজের ধাতু কোনটি? মানুষের প্রথম ব্যবহৃত কাজের ধাতু হচ্ছে তামা। তারপর প্রশ্ন দেখো, মানুষ প্রথমে ড্যাশ দিয়েই চাকা বানাতো। মানুষ প্রথমে কাঠ দিয়েই চাকা বানাতো। কেমন? প্রশ্ন দেখো, রামায়ণ মহাভারতের মতো গল্প দিয়ে তৈরি হয় ড্যাশ নাচের কাহিনী। এটা হচ্ছে ছৌ নাচের কাহিনী। রামায়ণ মহাভারতের মতো গল্প দিয়ে তৈরি হয় ছৌ নাচের কাহিনী। কোন নাচের? ছৌ নাচের। 6 উকারে ছৌ নাচের কাহিনী। পরের প্রশ্ন দেখো, ড্যাশ সমাজের সম্পত্তির উপর পুরুষদের কোনো অধিকার ছিল না। এটা যে খাসিয়াদের বলা হচ্ছে, এখানে লিখছি না, দেখো, খাসিয়া সম্প্রদায়ের মানুষদের, অর্থাৎ খাসিয়াদের সমাজে সম্পত্তির উপর পুরুষদের কোনো অধিকার নেই। পর 2 থেকে প্রশ্ন আমি চলে এলাম। দেখো, সঠিক উত্তরটি বেছে নাও যে কোনো 10টি। ছিল দেখো, গম্ভীরাপালা দেখা যায় কোথায় হবে? গম্ভীরাপালা দেখা যায় মালদা জেলায় গম্ভীরাপালা দেখা যায়। মালদা জেলায় গম্ভীরাপালা দেখা যায়। পরের প্রশ্ন, টুসু পরব হয় কোন মাসে? পৌষ মাসে। জানি আমরা পৌষ মাসে টুসু পরব হয়ে থাকে। সোলার কাজ যারা করেন তাদের বলা হয় কোন কাকে? কী বলা হয়? বলা হয় মালাকার। সোলার কাজ যারা করেন তাদের বলা হয় মালাকার। পরের প্রশ্ন দেখো, যে অল্প সময়ে বেশি জমি চাষ করা হয় কি দিয়ে? অল্প সময়ে বেশি জমি চাষ করা হয় ট্রাক্টর, নাঙ্গল, কোদাল। আমরা জানি ট্রাক্টর দিয়ে খুব তাড়াতাড়ি জমি চাষ করা যায়। সূর্যের সবচেয়ে কাছের গ্রহটি কোনটি? সূর্যের সবথেকে কাছের গ্রহ হচ্ছে বুধ। হ্যাঁ, মোট 8টি গ্রহ হচ্ছে কী কী? দেখো, বুধ, শুক্র, পৃথিবীর, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, আর প্লুটো বাদ দেওয়া আছে। প্লুটোকে বামন গ্রহ বলে ধরা হয়েছে। চলো, পরের প্রশ্ন দেখো, চাঁদ একটি উপগ্রহ হচ্ছে। চাঁদ একটি উপগ্রহ। কার উপগ্রহ বলো তো? চাঁদ হচ্ছে পৃথিবীর উপগ্রহ। চাঁদ হচ্ছে কার উপগ্রহ? পৃথিবীর উপগ্রহ। পেন্টেল একটি ড্যাশ নাম। পেন্টেল হলো একটি পাখির নাম। দেখো, রোগ হলেই
যাই আমরা কার কাছে? রোগ হলে চাষির কাছে যাই, না ডাক্তারের কাছে, না শিক্ষকের কাছে যাই? রোগ হলে আমরা যাই ডাক্তারের কাছে। কেমন? পরের প্রশ্ন দেখো যে ইনস্যাট একটি ড্যাশ, ইনস্যাট হলো একটি কৃত্রিম উপগ্রহ। ইনস্যাট হলো একটি কি? কৃত্রিম উপগ্রহ। পরের প্রশ্ন দেখো যে জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে বইছে কি বলতো? হলং নদী। জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে বইছে হলং নদী বইছে। দেখো পরের প্রশ্ন দেখো ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় কখন? দুপুরবেলা, বিকেলবেলা, সকালবেলা? দুপুরবেলা ছায়ার দৈর্ঘ্য সবথেকে ছোট হয়। মাথার উপরে যখন সূর্য থাকে তখন ছায়ার দৈর্ঘ্য খুব অল্পই পড়ে। কেমন? আর না পড়ার মতোই পড়ে। যদি মাথার উপরে থাকে তখন আমাদের ছায়া পড়বে না। অর্থাৎ আমরা ধরে নিই যে দুপুরবেলা সবথেকে কম দৈর্ঘ্যের ছায়া পড়ে। সরি। চলো আমরা ৩ দাগের প্রশ্নটা দেখে নিই কী বলছে। বাম দিকের সঙ্গে শব্দগুলির সাথে ডান দিকের শব্দগুলি মেলাও। চলো আমরা দেখি। বাম দিকের প্রশ্ন বলা আছে সপ্তর্ষি মণ্ডল। সপ্তর্ষি মণ্ডল কী হচ্ছে? দেখো সপ্তর্ষি মণ্ডল অঙ্গিরা। কেননা অঙ্গিরা সপ্তর্ষি এবং ৭টি নক্ষত্রের মধ্যে অঙ্গিরা একটি অন্যতম নক্ষত্র বা তারা। কেমন? গ্যালিলিও কী আবিষ্কার করেছিল? গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেছিল। পরে দেখো সারিগান বলা হচ্ছে। সারিগান হচ্ছে নৌকো যারা বায় তারা কী গান গায়? সারি গান গায়। কেমন? পরের প্রশ্ন দেখি আমরা। খাসিয়া সম্প্রদায় কোন দেশে কোন রাজ্যে অবস্থিত? মেঘালয় রাজ্যে। কেমন? খাসিয়া সম্প্রদায়ের লোকেরা মেঘালয় রাজ্যে বসবাস করে। কেমন? চলো এবার আমরা এর পরের প্রশ্নটা আমরা দেখে নিই। প্রশ্ন বলা আছে দেখো জলের অপর নাম জীবন কেন? দেখো জলের অপর নাম জীবন কারণ হচ্ছে জল ছাড়া এই পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব নেই। জল ছাড়া জীব বাঁচতে পারে না। তাই জলের আরেক নাম জলের আরেক নাম জীবন বলে আমরা মনে করি। দেখো এখানে কী লিখেছি দেখো, প্রাণীগুলির জীবন ধারণের জন্য সবচেয়ে বড় উপকরণ হওয়ায় জলকে আমরা জীবন বলি। কেমন? পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন দেখো ছৌ নাচের মুখোশ কী দিয়ে তৈরি হয়? দেখো ছৌ নাচের মুখোশ তৈরি হয়। ছৌ নাচের মুখোশ হচ্ছে আঠালো মাটি, কাগজের মণ্ড, পাতলা কাপড়, চকচকে করার জন্য গর্জন তেল, আঠা, ধুনো, পাট, নকল চুল, পাখির পালক, রাংতা, পুঁতি, সালমা চুমকি ও রং প্রভৃতি জিনিস ছৌ নাচের মুখোশ দিয়ে তৈরি করতে লাগে। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। পরের প্রশ্ন বলা হচ্ছে যে ডোকরা শিল্প কাকে বলে? দেখো ডোকরা শিল্প তাকেই বলবো কী বলো তো না, কিছু মানুষ আমি লিখে রেখেছি। দেখো কিছু মানুষ মৌ মোম ছাঁচে গলানো পিতল ঢেলে নানান ধরনের মূর্তি তৈরি করেন। পিতলের এই সব জিনিসগুলিকে বলা হয় কি? ডোকরা। আর এই শিল্পটিকে বলা হয় ডোকরা শিল্প। কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা। সারিগান কি? দেখো এর উত্তর ঘরে থেকে দেখো সারিগান হলো নৌকা চালানো বা ছাদ ফেটা। কী বলাচ্ছে? নৌকা চালানো বা ছাদ ফেটা, মাছ ধরা এইসব কাজগুলোর সঙ্গে গান একটা যুক্ত হয়ে আছে এবং অতি প্রাচীনকাল থেকে এই গানটা মানুষের অন্তরেই গাঁথা হয়ে আছে এবং মানুষরা গেয়ে থাকে। এই গানগুলিকে সারিগান বলা হয়। সারিগান যারা নৌকোতে কাজ করে কিংবা নৌকোর ছাদ ফেটা বা মাছ ধরা বিভিন্ন কাজের সঙ্গে যারা যুক্ত এবং তারা যে গান গেয়ে থাকে তারা কী হচ্ছে সেই গানকে বলা হয় সারি গান। চলো পরের প্রশ্ন দেখিনি আমরা। পরের প্রশ্ন হচ্ছে যে জলদাপাড়া জঙ্গলে বয়ে যাওয়া দুটি নদীর নাম দেওয়া হলো কি? জলদাপাড়া জঙ্গলে বয়ে যাওয়া দুটি নদীর নাম হচ্ছে তোরসা নদী আর হলং নদী। কি নদী? তোরসা নদী আর হলং নদী। তোরসা এবং হলং নদী, এই দুটি নদী জলদাপাড়া জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে গেছে। কেমন? পরের প্রশ্ন দেখো রাবারের চাকার সুবিধাগুলি লেখো। দেখো রাবারের চাকার সুবিধা দেখো, রাবারের মধ্যে যদি হাওয়া থাকে তখন সেই গাড়ি জোরে চলতে থাকে। দেখো আমি লিখেছি দেখো রাবারের চাকাতে হাওয়া ভরার ফলে চাকা হালকা হয়ে গেল। এর ফলে কি ঝাঁকুনিটা কম হলো এবং গাড়ি তাড়াতাড়ি আরও চলতে শুরু করলো। কেমন? পরের প্রশ্ন দেখো যে পরের প্রশ্ন বলা হচ্ছে যে শরৎকালের দুটি ফুলের নাম বলো। শরৎকালের দুটি ফুল হলো কাশফুল ও শিউলি। শরৎকালের দুটি ফুলের নাম হচ্ছে কাশফুল ও শিউলি। পরের প্রশ্ন হচ্ছে গবাদি পশু কাদের বলা হয়? দেখো গবাদি পশু তাদের বলা হয়
যে গবাদি পশু বলতে দেখো, গবাদি পশুতে সেই সব পশুকে বোঝায়, গবাদি পশু বলতে সেই সব পশুকে বোঝায় যেগুলিকে মানুষের প্রয়োজনে গৃহে পালন করা হয় এবং এগুলি কৃষিকাজ, পরিবহন এবং অন্যান্য গৃহস্থলীর কাজে ব্যবহৃত হয়, যেমন গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি। কেমন? এদেরকে গৃহপালিত পশু বলা হয় বা গবাদি পশু বলা হয়। দেখো পরের প্রশ্ন দেখো, পাহাড়ি অঞ্চলে কী কী চাষ ভালো হয়? দেখো পাহাড়ি অঞ্চলে অনেক রকম চাষ হয়, মূলত পাহাড়ি অঞ্চলে লেবু, চা, কফি এছাড়াও অনেক রকমের শস্য বা ফলেরও চাষ হয়ে থাকে। তাহলে পাহাড়ি অঞ্চলের কী কী চাষ হয়? যে পাহাড়ি অঞ্চলে দেখো লেবু, প্রথম হচ্ছে আপেল লিখবে, আপেল, লেবু, তারপর হচ্ছে আপেল, লেবু, চা, লেবু হচ্ছে কমলা লেবু, কেমন? চা, কফি ইত্যাদি চাষ হয়। এছাড়াও কী হয়, অনেক রকমের এছাড়াও শস্য ও ফলের ফসলে লিখবে, শস্য ও ফসলের চাষ হয়, শস্য, ফসলের বা ফলের চাষ হয়ে থাকে। কেমন? শস্য, ফসল লিখবে, শস্য বা ফসল বা ফলের চাষ হয়ে থাকে। কেমন? পড়াশোনা দেখো, ধাতু চেনার দুটি উপায় লেখো। দেখো ধাতু চেনার দুটি সহজ উপায় হচ্ছে, দেখো ধাতু চেনার দুটি সহজ উপায় হচ্ছে, দেখো ধাতু চেনার সহজ উপায় যে ধাতুকে আঘাত করলে ঠং করে আওয়াজ হয়, এবং 2 নম্বর হচ্ছে ধাতু চকচক করে এবং তাপ প্রয়োগে দ্রুত উত্তপ্ত হয়। কেমন? চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। পরের প্রশ্ন হচ্ছে যে গ্রীষ্ম ও শীত ঋতুর মধ্যে দুটি পার্থক্য লেখো। গ্রীষ্ম ও শীত ঋতুর মধ্যে দুটি পার্থক্য হচ্ছে, দেখো গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকায় অত্যাধিক গরম অনুভব হয়, আর শীতকালে কিন্তু তাপমাত্রা কম থাকে, ঠান্ডা ও শীতল আবহাওয়া হয়। এটা 1 নম্বর পার্থক্য, এটা হচ্ছে 1 নম্বর পার্থক্য। এটা শীতে তোমরা টেবিল করে দেবে, টেবিল করে একদিকে গ্রীষ্ম লিখবে, একদিকে শীত লিখবে। আর একদিকে গ্রীষ্ম লিখলে 1 নম্বর রেখে দেবে গ্রীষ্ম, আর শীতের 1 নম্বর দেবে। আর 2 নম্বর দেখো, 2 নম্বর হয়ে গিয়ে গ্রীষ্মকালে দেখো হালকা সুতির পোশাক পরা হয়, যা আরামদায়ক হয় ও শরীরকে ঠান্ডা রাখে। কেমন? আর শীতকালে দেখো, শীতকালে হয়ে থাকে, শীতকালে গরম পোশাক যেমন সোয়েটার, জ্যাকেট, উলের পোশাক ইত্যাদি ব্যবহার করা হয়। কেমন? পরের প্রশ্ন চলিয়ে দেখি আমরা, চলো চলে এলাম 5 নম্বরের প্রশ্ন। দেখো টিকা লেখো। কী বলা আছে? যন্ত্রপাতি, ব্রোঞ্জ ধাতু, কৃত্রিম উপগ্রহ, নকশি কাঁথা, লোককথা। প্রথমে যন্ত্রপাতি সম্পর্কে টিকাটা কী লিখবে দেখো তোমরা। দেখো যন্ত্রপাতি বলতে বোঝায় এমন সরঞ্জাম, যন্ত্র বা ডিভাইস যা বিশেষ কোনো কাজ সম্পাদনের জন্য ব্যবহৃত হয়। এগুলো দৈনন্দিন জীবন থেকে শুরু করে শিল্প, কৃষি, চিকিৎসা ও প্রযুক্তির খাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। যন্ত্রপাতি ব্যবহারের কাজ দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন হয়, মানুষ কষ্ট কমিয়ে অধিক উৎপাদন নিশ্চিত করে। কেমন? চলো পরের প্রশ্ন হচ্ছে ব্রোঞ্জের থেকে দেখো ক হয়ে গেছে, খ দেখো ব্রোঞ্জ হলো একটি গুরুত্বপূর্ণ সংকর ধাতু, যা প্রধানত তামা এবং টিন মিশ্রণে তৈরি হয়। সাধারণত 88% তামা এবং 12% টিন মিশ্রিত করে ব্রোঞ্জ তৈরি করা হয়। তবে এর মধ্যে অন্যতম উপাদান হলো যেমন দস্তা, নিকেল, ফসফরাস, অ্যালুমিনিয়াম বা সিলিকন যোগ করা যেতে পারে, যা ব্রোঞ্জের বিভিন্ন বিশেষ বৈশিষ্ট্য উন্নত করে। কেমন? আর পরের টিকা দেখো, কৃত্রিম উপগ্রহ হলো যে এমন একটি মেশিন বা যন্ত্র যা মানুষের দ্বারা নির্মিত এবং মহাকাশে উৎক্ষেপণ করা হয়। এটি পৃথিবী বা অন্য কোনো গ্রহের কক্ষপথে ঘুরতে থাকে। কৃত্রিম উপগ্রহের মূল উদ্দেশ্য হলো যোগাযোগ, গবেষণা, আবহাওয়া পর্যবেক্ষণ, সামরিক নজরদারি এবং মহাকাশ অনুসন্ধান। কৃত্রিম উপগ্রহ টেলিভিশন, ইন্টারনেট, মোবাইল ফোন এবং রেডিও সিগন্যালের বিস্তার ব্যবহৃত হয়। পৃথিবীর জলবায়ুর পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের সম্পর্কে পূর্বাভাস দেওয়া সম্ভব। তারপর দেখো নকশি কাঁথা টিকাটা দেখো। নকশি কাঁথা বাংলার একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী হস্তশিল্প। এটি সুঁই সুতার মাধ্যমে বিভিন্ন নকশা ও কারুকাজ করে তৈরি করা একটি বিশেষ ধরনের কাঁথা। সাধারণত পুরনো কাপড় যেমন শাড়ি বা ধুতির টুকরোকে একাধিক স্তরে সেলাই করে নকশি কাঁথা তৈরি করা হয়।
কেমন? আর এরপরে দেখো লোককথা। লোককথা হলো মানুষের মুখে মুখে প্রচলিত কাহিনী বা গল্প, যা সাধারণত প্রজন্ম থেকে প্রজন্মান্তর এবং বংশগতভাবে প্রচারিত হয়। এটি এক ধরনের মৌখিক সাহিত্য, যা একটি জাতির সংস্কৃতি, বিশ্বাস, রাজনীতি এবং অভিজ্ঞতার প্রতিফলন ঘটায়। লোককথা একটি সমাজের সাংস্কৃতিক ঐতিহ্য, ইতিহাসের জীবন্ত দলিল। এটি কেবল গল্প নয়, বরং মানুষের চিন্তা, কল্পনা ও অভিজ্ঞতার একটি গভীর অভিব্যক্তি। কেমন? এর পরের প্রশ্ন চলে আসছো, দেখি আমরা পরের প্রশ্ন দেখে নিই। 6 দাগের প্রশ্ন কী হচ্ছে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। কয় দাগে দেখো যে সন্ধানী যানগুলি কী কী কাজ করে। সন্ধানী যানগুলি যা কাজ করে সেগুলো হচ্ছে, দেখো যে সন্ধানী যানগুলি যে কাজগুলো করে, দেখো যে বিশেষ প্রযুক্তির মাধ্যমে মানচিত্রের গাড়ি ও যানবাহনের অবস্থান দেখা যায়, তাকেই সন্ধানী যান বলা হয়। কেমন? বিশ্বের বড় বড় শহরগুলির পরিবহন কর্তৃপক্ষ এবং বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলির তাদের যানবাহনের নিরাপত্তা এবং নজরদারির জন্য যানবাহন সন্ধান সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে। কেমন? এর পরের প্রশ্ন দেখি আমরা। ক্ষয় থেকে প্রশ্ন দেখো, পুরোনো দিনের চাকার থেকে আজকের চাকায় কী কী পরিবর্তন ঘটেছে। চলো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা দেখে নিই। চলো দেখো, মানুষ প্রথমে গাছের গুঁড়ি কেটে যে কাঠের চাকা বানিয়েছিল। কাঠের চাকা ভেঙে যেত বা পচে যেত রাবারের চাকা যেটি আজকের ব্যবহৃত হয়। তাতে হাওয়া ভরার ফলে চাকা হালকা হলো এবং ঝাঁকুনি কমলো, গাড়ি তাড়াতাড়ি চলতে শুরু করলো। কেমন? এর পরের প্রশ্ন আমরা দেখে নিই। চলো, যে মানুষ গরুকে পোষ মানিয়েছে, কিন্তু বাঘকে পোষ মানাতে পারেনি কেন? দেখো এই প্রশ্নটি খুবই ইন্টারেস্টিং। এই প্রশ্নটা আমাদের মস্তিষ্কের মধ্যে হয়তো ঘোরাঘুরি প্রত্যেকের মধ্যে করবে এই প্রশ্নটা জানার পর, যে মানুষ গরুকে পোষ মানিয়েছে কিন্তু বাঘকে পোষ মানাতে পারেনি কেন। চলো এই অ্যান্সারটা আমরা দেখে নিই। দেখো, মানুষ সব পশুকে পোষ মানাতে পারেনি। বাঘ ছিল হিংস্র স্বভাবের, তাই বাঘকে মানুষ পোষ মানাতে পারেনি। কিন্তু গরু শান্ত স্বভাবের। এছাড়াও মানুষ এমন পশুকেই পোষ মানাতে চেষ্টা করেছিল যারা খুব তাড়াতাড়ি বড় হয়, আর গরু কম সময় বেড়ে ওঠে। এছাড়াও গরু তৃণভোজী, ঘাস, পাতা ইত্যাদি এগুলো সারা বছর চাষ করা যায়, তাই এদের পোষ মানানো সুবিধা হয়েছিল। কুকুরটিকে মানুষ পোষ মানিয়েছিল আত্মরক্ষার জন্য। কেমন? আর কুকুরও অত হিংস্র নয় বাঘ বা সিংহের মতো। তাই বাঘ যেমন দ্রুত হারে বৃদ্ধি পায় না, গরু যেমন দ্রুত তাড়াতাড়ি বৃদ্ধি পায়, কিন্তু বাঘ সেভাবে বৃদ্ধি পায় না। আর বাঘের স্বভাব কিন্তু হিংস্র প্রকৃতির, যা জীবন্ত প্রাণীকে খেতে পারে, কিন্তু গরু ঘাস পাতা ইত্যাদি খেতে পারে। তাই বাঘের যে খাদ্য, যে জীবন্ত প্রাণীকে হত্যা করে, আর সেই হত্যালীলা মানুষ এগুলো পছন্দ করে না। তাই গরু বা তাই বাঘ বা এই জাতীয় হিংস্র পশুর পরিবর্তে গরুকে পালন বা পোষ মানানো অনেকটা সহজ বলে মানুষ গরু বা ছাগলকে এগুলোকে পোষ মানাতে লাগলো প্রাচীনকাল থেকে। পরের প্রশ্ন দেখে নিই আমরা। দেখো যে চাঁদের কলঙ্ক আসলে কি। চলো এর অ্যান্সারটা দেখে নিই আমরা। দেখো, চাঁদের কলঙ্ক বলতে মূলত চাঁদের পৃষ্ঠে দেখা যাওয়া অন্ধকার ও উজ্জ্বল দাগগুলিকে বোঝানো হয়। এটি একটি প্রাকৃতিক বৈশিষ্ট্য যা চাঁদের গঠন ও ভূতাত্ত্বিক ইতিহাসের অংশ। এই দাগগুলির কারণ হলো চাঁদের পৃষ্ঠের বিভিন্ন অঞ্চলগুলির গঠন ও উপাদানের ভিন্নতা। চাঁদের পৃষ্ঠে অন্ধকার দাগগুলি মূলত বেসাল্ট শিলা দিয়ে তৈরি সমভূমি। উজ্জ্বল দাগগুলি চাঁদের পাহাড় ও উচ্চভূমি অঞ্চল ও উল্কা বা গ্রহাণুর আঘাতে সৃষ্ট গভীর খাদ বা ক্রেস্টার। কেমন? চলো পরের প্রশ্নটা আমরা দেখে নিই। যে পরের প্রশ্ন বলা হচ্ছে যে দেখে প্রশ্ন, সমাজের একজন আর একজনের উপর কেন নির্ভর করে। দেখো, সমাজের একজনের সঙ্গে আরেকজনের উপর নির্ভর করে, কারণ মানুষ হচ্ছে পারস্পরিক সম্পর্কের দাস। দেখো যে সমাজের একজন চাষ করে, আর তার ফলে ফসল বাকি খান অন্যান্য মানুষেরা খেয়ে থাকে। আর এইভাবে নানা কাজের মাধ্যমে সমাজের একে অপরের সঙ্গে বা একে অপরের উপর নির্ভর করে। কেমন? চলো এর পরের প্রশ্ন দেখে নিই আমরা। এর পরের প্রশ্ন ছিল, দেখো বিপন্ন বাসভূমি বলতে কী বোঝো। দেখো এই প্রশ্নের উত্তরটা এভাবে হবে যে বিপন্ন বাসভূমি বলতে যে প্রাণীকুল বা জীবকুল তারা একটা নির্দিষ্ট বসতিতে বাস করে, আর সেই বসতি ছিল তাদের নিজস্ব একটা চারিত্রিক বা সমাজভিত্তিক বসবাসভূমি। আর সেই বসবাস যদি ধ্বংস বা বিনষ্ট হয়ে যায়, বা তার প্রয়োজনীয় বাসস্থানের প্রয়োজনীয় উপাদান বা উপকরণ যদি নষ্ট হয়ে যায় বা হারিয়ে যেতে থাকে, তখন
সেই বাসস্থানকে কী বলা হবে, কী বলা হচ্ছে, বিপন্ন বাসভূমি। কেমন, সেই বাসভূমিকে বলা হচ্ছে কি বিপন্ন বাসভূমি। চলো 7 থেকে প্রশ্নটা আমরা দেখে নিই। 7 থেকে 5টি প্রশ্নের উত্তর দাও। এটা যে 5 × 5 = 25। কেমন, চলো একের থেকে কয়েক দিকের প্রশ্ন কী ছিল, ক্ষুদ্র শিল্প কাকে বলে, একটু উদাহরণ দাও। চলো এর অ্যান্সারটা আমরা দেখে নিই। দেখো, ক্ষুদ্র শিল্প বলা হয় ছোট কারখানা, কম যন্ত্রপাতি আর কম লোকজন নিয়ে যে শিল্প গড়ে ওঠে তাকে ছোট বা ক্ষুদ্র শিল্প বলে, যেমন ধূপ বানানো। তারপর প্রশ্ন দেখো, দেখো বড় শিল্প কাকে বলে। এর পরের প্রশ্ন আছে 2.5 নম্বর মার্কসের, বড় শিল্প কাকে বলা হয়, একটি উদাহরণ দাও। দেখো বড় শিল্প তাকেই বলা হবে, দেখো যে বড় বড় কারখানার অনেক লোকজন দিনরাত কাজ করলে এবং বড় বড় যন্ত্রপাতি, এটাকে লোকসান নয় লোকজন হবে, লোকজন দিনরাত কাজ করলে এবং বড় বড় যন্ত্রপাতি দিয়ে কোনো জিনিস অনেক পরিমাণে তৈরি হলে সেগুলিকে বড় শিল্প বলা হয়, যেমন জাহাজ তৈরি, মোটর গাড়ি তৈরি ইত্যাদি। চলো পরের প্রশ্নটা দেখে নিই আমরা। যে পরের প্রশ্ন বলা হচ্ছে চকমকি পাথর কি, আর এর সঙ্গে আরেকটা প্রশ্ন রয়েছে, দেখো মানুষ আগুনকে একই সাথে ভয় ও ভক্তি করতো কেন। চলো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা দেখে নিই। দেখো এই অ্যান্সারটা দেখো, চকমকি পাথর মানুষ আগুন জ্বালাতে ব্যবহার করত। আর এর সঙ্গে যে অ্যাটাচমেন্ট প্রশ্নটা ছিল, আগুন ব্যবহার করতে শেখার পর মানুষ জীবনযাত্রা বদলে গিয়েছিল, তাই পুরোনো দিনের মানুষ আগুনকে ভক্তি করত। তারা বুঝতো আগুনের ধ্বংস করার ক্ষমতা আছে, তাই তারা আগুনকে ভয়ও পেত। চলো পরের প্রশ্নটা আমরা দেখে নিই। যে পরের প্রশ্ন বলা হয়েছে যে হয়ে গেছে দিন ও রাত কেন হয়। চলো এর অ্যান্সারটা আমরা দেখি। চলো দেখো, দিন রাত হতে দেখো পৃথিবীর চারিদিক থেকে পাক খায়, পৃথিবীর সেই অংশ সূর্যের সামনে আসে, সেই অংশে দিন এবং সেই অংশে সূর্যের আলো পৌঁছাতে পারে না, সেই অংশে রাত্রি, অর্থাৎ আহ্নিক গতির ফলে পৃথিবীর দিন রাত্রি হয়ে থাকে। কেমন, আহ্নিক গতির ফলে পৃথিবীর দিন রাত্রি হয়। আর বার্ষিক গতির কারণে কী হচ্ছে, আমাদের 1 বছর সময় হয়, অর্থাৎ 365 দিনে যে 1 বছর হয় সেটা বার্ষিক গতির কারণে। কেননা পৃথিবী যখন লাট্টুর মতো পাক খেতে খেতে সূর্যের চারিদিকে এক পাক ঘুরে আসে, তখন সেই গতিকে আমরা কী বলি, বার্ষিক গতি বলি। আর এই বার্ষিক গতির ফলে আমাদের 1 বছর হয়, কেমন 365 দিন বা 1 বছর হয়ে থাকে। চলো পরের প্রশ্ন কী বলা হয়েছে, দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে যে ঘয় থেকে প্রশ্ন, জলসেচ ব্যবস্থা কি, জলসেচের প্রয়োজনীয়তা কি। চলো এর অ্যান্সারটা আমরা দেখে নিই। দেখো অ্যান্সারটা দেখো, কৃষি চাষের জন্য জল প্রয়োজনীয় মাধ্যম। আর এই জল নদী বা পুকুর থেকে ড্রেন বা মোটরের মাধ্যমে কৃষিক্ষেত্রে জল দেওয়ার ব্যবস্থাকে জলসেচ ব্যবস্থা বলা হয়। আর এর সঙ্গে অ্যাটাচমেন্ট প্রশ্নটা দেখো, প্রয়োজনীয়তা দেখো, উপযুক্ত জলসেচের মাধ্যমে কৃষিক্ষেত্রে কৃষি চাষ করা হয়। আর এই জলসেচ ব্যবস্থার সুগম না হলে কৃষিকাজ অনুন্নত হতো, তাই কৃষিক্ষেত্রে জলসেচ ব্যবস্থা খুবই প্রয়োজনীয়। কেমন, চলো এর পরের প্রশ্নটা আমরা দেখে নিই। পরের প্রশ্ন বলছে আগেকার দিনে মানুষ কি কাজে পাথর ব্যবহার করত। দেখো এর অ্যান্সারটা দেখে নাও। আগেকার দিনে মানুষ পাথর দিয়ে শিল নোড়া, মূর্তি, বাসনপত্র, বাড়িঘর ইত্যাদির কাজে লাগতো। দেখো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে পশুপালন বলতে কী বোঝো। আর এর সঙ্গে আরেকটা প্রশ্ন আছে, পশুপালনের সুবিধাগুলি কী কী। দেখো এর অ্যান্সার দেখো, যে গৃহপালিত পশুদের লালন পালন, খাওয়ানো, প্রজনন ও যত্ন নেওয়ার প্রক্রিয়াকে পশুপালন বলে। আর এই পশুপালনের সুবিধাগুলি হলো, পশু থেকে দুধ, মাংস এবং ডিম খাদ্য হিসেবে পাওয়া যায়। এছাড়াও পশুপালনের ফলে চাষাবাদ, পণ্য পরিবহন এর মতো সুবিধা পাওয়া যায়। কেমন, দেখো অ্যান্সারটা একটু মিস্টেক হয়ে গেছে। দেখো অ্যান্সারটা দেখো, যে আগেকার দিনে মানুষ, পরের প্রশ্ন দেখো, এখানে প্রশ্নটা বলছে দাগের প্রশ্নটা যে মিস্টেক হয়ে গেছে। দেখো আগেকার দিনে মানুষ কৃষিকাজে পাথর ব্যবহার করতো কেন, এর অ্যান্সারটা এখানে দেওয়া আছে। দেখো দাগের প্রশ্ন দেখো, আগেকার দিনে মানুষ পাথর দিয়ে শিলনোড়া, মূর্তি, বাসনপত্র, বাড়িঘর তৈরির কাজে লাগতো। আর দাগের প্রশ্নটা দেখো, দাগের প্রশ্ন হচ্ছে পশুপালন বলতে কী বোঝো আর পশুপালনের সুবিধাগুলি কী কী। এর অ্যান্সারটা দেখো, এর অ্যান্সারটা দেখো, গৃহপালিত পশুদের লালন পালন, খাওয়ানো, প্রজনন ও যত্ন নেওয়ার প্রক্রিয়াকে পশুপালন বলে। আর পশুপালনের সুবিধাগুলি হলো, পশু থেকে দুধ, মাংস এবং ডিম খাদ্য হিসেবে পাওয়া যায়। এছাড়াও পশুপালনের ফলে চাষাবাদ, পণ্য পরিবহন এর মতো সুবিধা পাওয়া যায়। কেমন, এই গেল তোমাদের
তোমাদের সমাজবিজ্ঞানে 2024 সমাজবিজ্ঞানের প্রশ্নর সম্পূর্ণ সমাধান আমি করে দিলাম। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। আর এছাড়াও তোমাদের মধ্যে তোমাদের যদি এই সমস্ত প্রশ্ন আলোচনা বা যদি বিশেষ কিছু বিষয় সম্পর্কে আলোচনা করতে বলা হয়, এই আলোচনার প্রয়োজন হয়, তবে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো। আমি যথাযথভাবে তোমাদেরকে সাহায্য করব। কেমন? আজকের এই পর্যন্ত। তোমাদের সঙ্গে পরে দেখা হবে পরের ভিডিওতে।